নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি এর উপর ভিত্তি করে প্রথম ভাগের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। কয়েকটি ভাগে কিন্তু এই অধ্যায়ের ভিডিওটা আসবে। তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকলে প্রত্যেকটি ভাগ তোমরা আত্মস্থ করতে পারলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এর আগে তোমাদের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষে কিন্তু 5 জন পর্যটকের কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গ বোর্ডওয়ার্ড ভিডিও দিয়ে দেওয়া রয়েছে, আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নাও, অবশ্যই তোমরা সমৃদ্ধ হবে এবং উপকার পাবে। আর আজকে আমরা শুরু করছি ডাইরেক্টলি পঞ্চম অধ্যায়। কিছুটা সময় আমাকে দাও। আমরা পঞ্চম অধ্যায়ের নাম কি আমাদের? ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। আজকে প্রথম ভাগের ভিডিও আমরা আলোচনা করব। এখানে আমরা কি দেখব? ব্রিটিশরা ভারতবর্ষে আসলো, এরা বণিক থেকে কিভাবে শাসকে রূপান্তরিত হলো, এই ঘটনাগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর এর জন্য আমাদের কিন্তু বেশ কিছু টাইম পিরিয়ড এবং সেই টাইম পিরিয়ড রিলেটেড ঘটনাগুলো কিন্তু মাইন্ডে কিন্তু নিতে হবে। তো আমরা কিন্তু আজকে 1602 থেকে 1858, 1602 থেকে 1858 এই টাইম পিরিয়ডের ঘটনাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখব। বিশেষত এই 1602 থেকে 1858 ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ সাল রয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, সেগুলোর উপরে কিন্তু আমরা মূলত বেশি ফোকাস করব। আমরা চলে আসছি প্রথমে প্রাথমিক পর্যায়ে, যেটা কিন্তু আমরা দেখব 1602 থেকে 1657। কি বললাম? প্রাথমিক পর্যায়ে আমরা দেখব 1602 থেকে 1657, সরি 1600 বলা ভুল হলো, 1757। 1602 থেকে 1757 অবধি আমরা ঘটনা দেখব। এখানে আমরা দেখব কি? বাণিজ্যিক আগ্রাসন। অর্থাৎ এখানে আমরা যে ঘটনাটা দেখব, দেখো প্রথমে দেখব আমরা 1602 খ্রিস্টাব্দ। 1602 কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো। কি হলো? 1602 ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য শুরু করলো। 1602 ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় কি করলো? বাণিজ্য শুরু করলো। অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। বোঝা যাচ্ছে? অর্থাৎ 1600 খ্রিস্টাব্দের কিন্তু এই সময়ই এরা কিন্তু মুঘল দরবার থেকে বাণিজ্যের অনুমতি পেয়ে গিয়েছিল। তাহলে 1602 কি হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, এরা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য শুরু করলো এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এরপরে কি হচ্ছে? মুঘলদের কাছ থেকে তারা একটা অনুমতি পেয়ে গিয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্সি ব্যবস্থা, বিশেষত 3টা প্রেসিডেন্সি শহর কিন্তু এরা চিহ্নিতকরণ করছে। কোনটা কোনটা? একটা মাদ্রাজ, একটা কলকাতা, একটা বোম্বে। এই জায়গাগুলোতে কিন্তু এরা ঘাঁটি স্থাপন করলো। কোথায় কোথায়? মাদ্রাজ, কলকাতা এবং বোম্বেতে। তো প্রথমে দেখো কি হচ্ছে, 1602 এর পরে আমরা চলে আসবো 1605-এ। 1605-এ কি হচ্ছে? এরা মুসলিপট্ট নামে বাণিজ্যগুলি নির্মাণ করছে। কোথায় করছে? 1605-এ মুসলিপট্ট নামে কিন্তু ব্রিটিশরা বাণিজ্যগুলি স্থাপন করলো। এরপরে 1602 এর পরে 1605 মানে 3 বছর পরে, এরপরে 1640-এ কি হচ্ছে? এরা মাদ্রাজে একটা দুর্গ নির্মাণ করলো। তো মাদ্রাজে যে দুর্গটা নির্মাণ করলো তার নাম কি? সেন্ট জর্জ। মাদ্রাজে যে দুর্গটা নির্মাণ করলো তার নাম কিন্তু সেন্ট জর্জ দুর্গ, যা মাদ্রাজ প্রেসিডেন্সির কেন্দ্র হয়। আগেই বললাম প্রেসিডেন্সি শহর 3টার কথা বলা হয়েছিল, একটা মাদ্রাজ, একটা কলকাতা, একটা বোম্বে। তো 1605-এ এরা মুসলিপট্ট নামে বাণিজ্যগুলি নির্মাণ করলো আর 1640-এ মাদ্রাজ অর্থাৎ মাদ্রাজে একটা দুর্গ নির্মাণ করলো যার নাম হচ্ছে সেন্ট জর্জ দুর্গ, যা মাদ্রাজ প্রেসিডেন্সির কেন্দ্র হয়। তাহলে বাংলায় কি হলো? বাংলায় 1696 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতায়, কোথায়? কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলো। তাহলে মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল কবে? 1640-এ। আর বাংলা অর্থাৎ কলকাতাতে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলো 1696-এ। আর এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র হয়। বোম্বে কথা জানা যায়। তো এরপরে কি হচ্ছে? ফারুকশিয়ার ফরমান 1717। এইটা একটা গুরুত্বপূর্ণ ফরমান। এই ফারুকশিয়ার ফরমানটা কিন্তু ব্রিটিশদের বাণিজ্যের জন্য কিন্তু একটা বরদান রূপে চলে আসে। এই ফারুকশিয়ার ফরমানটা, এই ফরমানে কিন্তু যে মুঘল সম্রাট ফারুকশিয়ার, সে ব্রিটিশদের কিন্তু অনেকগুলো সুবিধা দিয়ে দিয়েছিল। প্রথমে সে বলেছিল যে তোমরা আমাকে বার্ষিক 3000 টাকা দিবে, তার বিনিময়ে কিন্তু তোমরা আরাম করে মানে অবাধ বাণিজ্য করতে পারবে। বার্ষিক 3000 টাকার বিনিময়ে এরা অবাধ বাণিজ্য করতে পারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার কি? দস্তকের ব্যবহার। দস্তক কি? দস্তক ছাড়পত্র। অর্থাৎ ধরে নাও এই ব্রিটিশদের যদি কোনো পণ্যবাহী নৌকা বা পণ্যবাহী জাহাজ বা পণ্যবাহী গাড়ি যদি আসে, সেখান থেকে কিন্তু কোনো রকম শুল্ক তোকে দিতে হবে না।
কোনো শুল্ক তাকে দিতে হবে না। এরপরে কি এই ফারুক সিয়ার বলে দিল তোমরা কিন্তু নিজেদের নামে মুদ্রাও প্রচলন করতে পারবে, এবং আরো সুযোগ সুবিধা দিল যদি তোমাদের কোনো সম্পত্তি বা কোনো সম্পদ বা কোনো পণ্যবাহী নৌকা হোক বা যে কোনো জিনিসই হোক সেটা যদি চুরি বা হারায় যায়, তো সেই সমস্ত পণ্য যদি চুরি হয় বা হারায় যায় বা তোমাদের উপর অত্যাচার হয়, তোমরা বললে আমরা কিন্তু তোমাদেরকে অবশ্যই সেই সমস্ত জিনিস উদ্ধারে সাহায্য করব। তাহলে এই ফারুক সিয়ার ফরম্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশদের জন্য বরদান হয়ে যায়। তাহলে আমরা পরপর দেখতে পাচ্ছি 1602 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, দক্ষিণ পূর্ব এশিয়ায় এরা বাণিজ্য শুরু করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এরা প্রেসিডেন্সি হিসাবে 3টা শহরকে মেইনলি ঘাঁটি স্থাপন করলো, 3টা শহরে, একটা মাদ্রাজ, একটা কলকাতা, একটা বোম্বে। 1605-এ মস্তিপত্র নামে বাণিজ্য কুঠি নির্মাণ করলো, 1605-এ মস্তিপত্র নামে। 1640-এ মাদ্রাজে একটা দুর্গ নির্মাণ করলো যার নাম সেন্ট জর্জ, যা মাদ্রাজ প্রেসিডেন্সির কেন্দ্র হচ্ছে। 1696-এ কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলো যা বাংলা প্রেসিডেন্সির কেন্দ্র হচ্ছে। আর 1717-তে ফারুক সিয়ার ফরমান, এই ফরমানটা ওদের জন্য অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কিন্তু বরদান স্বরূপ হয়ে গেল। এবার কি হচ্ছে, এই 1717-তে যে ফারুক সিয়ারের ফরমানটা পেলো, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশদেরকে ভারতের ঘাঁটিটা আরো কিন্তু মজবুত করে দিল। অর্থাৎ এর পরবর্তীতে দেখতে পাচ্ছি 40 বছর পরে যা দেখতে পাচ্ছি আমরা, এরা কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে সচেষ্ট হচ্ছে বাংলায়। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে কি হচ্ছে, পলাশী যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সংঘাত বেঁধে যাচ্ছে, যেটা কিন্তু পলাশীর যুদ্ধ 23 জুন 1757 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এই যে ঘটনা, এই ঘটনাটা যে ঘটলো, পলাশীর যুদ্ধতে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলো, যার ফলে কি হচ্ছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বাণিজ্য করতে হয়েছিল, এরা বণিক থেকে ডাইরেক্ট শাসকে রূপান্তর হয়ে গেল। এরপর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হলো, আর এই বক্সারের যুদ্ধে কিন্তু 3জন শাসককে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হারিয়ে দিল। আর এই 3জন শাসককে হারানোর ফলে কিন্তু এদের একক ছত্রাধিপতি কিন্তু তৈরি হয়ে গেল বাংলার দিকে। এরপরে কি হচ্ছে, 1765-তে এরা দেওয়ানি লাভ করলো। পরপর ঘটনাগুলো মাথায় রাখো। 1757-তে পলাশীর যুদ্ধ হলো, এই যুদ্ধে কোম্পানি বণিক থেকে কিন্তু শাসকে রূপান্তরিত হলো। 1764-তে বক্সার যুদ্ধ হলো এবং এদের কিন্তু একক ছত্রাধিপতি কিন্তু আরো বেড়ে গেল। 1765-তে দেওয়ানি লাভ করলো। এবার দেওয়ানি লাভের পরে কি হচ্ছে, বাংলার যে রাজস্ব, এই রাজস্ব আদায়ের অধিকার কিন্তু এখন সরাসরি কোম্পানির কাছে চলে আসলো, যার ফলে কিন্তু এই কোম্পানি আস্তে আস্তে শোষকে রূপান্তরিত হলো। বোঝা যাচ্ছে? তাহলে এইটুকু অব্দি ঘটনা তোমরা বুঝে গেলে। এবার দেখো নিয়ন্ত্রণের যুগ, অর্থাৎ নিয়ন্ত্রণ করবে, ভারতবাসীদের নিয়ন্ত্রণ করবে। এবার এখানে আমরা দেখব 1773 থেকে 1853, এখানে কোম্পানিকে কিন্তু পার্লামেন্টের অধীনে আনা হচ্ছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের অধীনে নিয়ে আসা হচ্ছে। এতদিন ধরে একটা কোম্পানি ছিল, একটা কোম্পানি এসে ভারতবর্ষের বুকে তারা কিন্তু যুদ্ধ করে দিয়ে আস্তে আস্তে তাদের কিন্তু ক্ষমতা কিন্তু বিস্তার করতে আরম্ভ করলো। এটা যখন ব্রিটিশ সরকার দেখলো, এবার ব্রিটিশ পার্লামেন্ট ভাবছে না, এবার এই কোম্পানিকে একটু টেনে ধরা দরকার, এদের লাগামটা একটু টেনে ধরা দরকার। তো এবার এরা কি করলো, কোম্পানিকে ডাইরেক্টলি পার্লামেন্টের অধীনে নিয়ে আসলো। অর্থাৎ 1773 খ্রিস্টাব্দে একটা অ্যাক্ট, মানে একটা আইন নিয়ে আসলো, যার নাম কি, রেগুলেটিং আইন। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের মাধ্যমে কি হচ্ছে, কোম্পানিকে, মানে এরা কি দেখতে যাচ্ছে ব্রিটিশরা, যে কোম্পানিটা অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে। এটা দেখে ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার লাগাম ধরলো। এই কোম্পানির একটা পদ ছিল, যে পদটার নাম ছিল বাংলার গভর্নর। তো এই বাংলার গভর্নর পদটা, এই যে আইনটা করা হলো রেগুলেটিং অ্যাক্ট, এই বাংলার গভর্নর পদটাকে পরিবর্তন করে দিয়ে গভর্নর জেনারেল করা হলো। কি করা হলো, গভর্নর জেনারেল, বাংলার গভর্নরটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল করা হলো। কোন অ্যাক্টের মাধ্যমে, 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এবং প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছেন, ওয়ারেন হেস্টিংস। এবং এখানে আরো একটা কথা বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপনের নির্দেশ দেওয়া হচ্ছে 1774 খ্রিস্টাব্দে। আর এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে স্যার এলিজা ইম্পে। এটা কিন্তু আমরা এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে দেখতে পেলাম। এরপরে 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। এখানে কি হচ্ছে, কোম্পানির প্রশাসনিক কাজের উপরে কিন্তু ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ আরো কড়া করবে। এবার এরা করলো কি, পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হলো। অর্থাৎ এইখানটায় এই অ্যাক্টের মাধ্যমে দেখো, কোম্পানি কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ করে ফেলেছে, 1764-তে বক্সার যুদ্ধ করে ফেলেছে, 73-তে একটা নতুন আইন আনা হলো, এবং যেহেতু এখানটায় কিন্তু কোম্পানির লাগামটা টেনে ধরা হলো। আর 1784-তে এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কি হচ্ছে, বোর্ড অফ কন্ট্রোল তৈরি হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, যে যুদ্ধের মতো যে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো, এটা কোম্পানির হাত থেকে চলে গেল, সরাসরি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নিল।
আর এখানে দ্বৈত শাসনের একটা ব্যাপার আসতেছে, এখানে কোম্পানি এবং ব্রিটিশ সরকারের মধ্যে কিন্তু ক্ষমতা ভাগাভাগি হয়ে গেল। এরপরে আমরা দেখব কি ডাইরেক্ট সনদ আইন বা চার্টার অ্যাক্ট। সনদ আইন বা চার্টার অ্যাক্ট, তো তিনটা অ্যাক্ট ছিল এরকম। একটা হয়েছিল 1813-তে, তারপর একটা ঠিক তার 20 বছর পরে 1833-এ, তারপর একটা ঠিক তার 20 বছর পরে 1853-তে। তাহলে সনদ আইন বা চার্টার অ্যাক্ট কত ছিল? তিনটা। একটা 1813, একটা ঠিক তার 20 বছর পরে 1833, আর একটা ঠিক তার 20 বছর পরে 1853। অর্থাৎ 1813, 1833, 1853 এগুলা কিন্তু সনদ আইন বা চার্টার অ্যাক্ট ছিল। তো প্রথমে আমরা 1813 থেকে দেখতে পাচ্ছি কোম্পানির বাণিজ্যের যে একচেটিয়া অধিকার ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আগে এসেছিল, তো এই একচেটিয়া অধিকার করে কিন্তু এরা বাণিজ্য করছিল। তো এই 1813 খ্রিস্টাব্দের সনদ আইন বা চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির একচেটিয়া অধিকারকে কিন্তু শেষ করে দেওয়া হলো। যেহেতু এরা আগে এসেছিল তাই একটু ছাড় দিল, চা এবং চিনি তোমরা বাণিজ্য করতে পারবে। এরপরে 1833 কি হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্টার অ্যাক্ট। 1833টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্টার অ্যাক্ট বা সনদ আইন। এখানে কোম্পানি কিন্তু পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এই 1833 খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ যে সনদ অ্যাক্ট, এর মাধ্যমে কি করতেছে, কোম্পানির যে পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক প্রতিষ্ঠানে পরিণত হলো। অর্থাৎ বাণিজ্য থেকে প্রশাসনিক যে প্রতিষ্ঠান তাতে পরিণত হলো। আর এই 1833 কি হচ্ছে, এই যে আমরা দেখেছিলাম 1773-এ বাংলার গভর্নর পদটাকে উঠিয়ে দিয়ে গভর্নর জেনারেল করা হয়েছিল এবং এটা ওয়ারেন হেস্টিংস হয়েছিল। আর এই 1833-এর চার্টার অ্যাক্টে কিন্তু এই গভর্নর জেনারেল যে ছিলেন, এই গভর্নর জেনারেল কিন্তু চেঞ্জ হচ্ছে। এই গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে ভারতের গভর্নর জেনারেল হচ্ছে। অর্থাৎ গভর্নর জেনারেলের পদটা চেঞ্জ হয়ে ভারতের গভর্নর জেনারেল হচ্ছে। আর ভারতের গভর্নর জেনারেল প্রথম হচ্ছেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। কে হচ্ছেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে 1853 চার্টার অ্যাক্ট বা সনদ আইন, এখানে কি হচ্ছে, কর্মচারী নিয়োগের জন্য কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপার কিন্তু এখানে আসতেছে। অর্থাৎ এই 1853-তে কিন্তু সিভিল সার্ভিস বা চাকরির পরীক্ষার কিন্তু পদটা প্রশস্ত হচ্ছে। কখন? 1853-তে। মাথায় রাখবে, হ্যাঁ। আর এরপরে আমরা দেখব 1854-তে এখানে মেকলের একটা কমিশন আসতেছে। মেকলের নেই, তো মেকলের কমিশন বা সুপারিশ এখানে একটা হচ্ছে। আর এই 1854 খ্রিস্টাব্দটা কিন্তু খুব ভাইটাল। এখানে যে মেকলের কমিশন বা সুপারিশ ছিল না, এরই কিন্তু ফলস্বরূপ পরবর্তীতে আমরা 1860 খ্রিস্টাব্দে কিন্তু দেখতে পাবো ইন্ডিয়ান পেনাল কোড প্রণয়ন করা হচ্ছে। ইন্ডিয়ান পেনাল কোড কোনটা? যে ভারতীয় দণ্ডবিধি, হ্যাঁ। তো 1860 খ্রিস্টাব্দের যে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হলো তার পথ কিন্তু অনেকটাই প্রশস্ত হয়ে গিয়েছিল 1854-তে মেকলের কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে। আর এখানে এই যে মেকলের কমিশনের সুপারিশটা হলো, ইন্ডিয়ান পেনাল কোড হলো, এখানে কিন্তু কি হচ্ছে, কোম্পানির যে কোর্ট অফ ডিরেক্টরস আছে, এই কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর আগে 24 জন ছিল। কজন ছিল? 24 জন। এই 24 জন থেকে কমিয়ে কিন্তু 18 জন করে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবে। কিন্তু এই দেখো 1854-তে মেকলের কমিশন আর 1860-এ ইন্ডিয়ান পেনাল কোড, এর মাঝখানে কিন্তু কয়েকটা বড় বড় ঘটনা ভারতবর্ষের বুকে ঘটেছে। কি ঘটেছে? 1857 খ্রিস্টাব্দে কিন্তু সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ঘটেছে। সেই 1757-তে পলাশির যুদ্ধ, 64-তে বক্সারের যুদ্ধের পরে 1857-তে কিন্তু সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছে, যাকে অনেকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে, কেউ জাতীয় বিদ্রোহ বলে, কেউ সিপাহী বিদ্রোহ বলে, কেউ মহাবিদ্রোহ বলে, কেউ গণবিদ্রোহ বলে। তো এই 1857 খ্রিস্টাব্দে কিন্তু এই বিদ্রোহটা হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ দেখলো ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা কিন্তু ভারতকে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তাই এবার ক্ষমতাটা পুরোপুরি আমাদের নিজেদের হাতে নিয়ে নিতে হবে। যার ফলে কিন্তু 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার কিন্তু ঘোষণাপত্র চলে আসছে। তো অ্যাকচুয়ালি 1858 খ্রিস্টাব্দে কিন্তু ফার্স্ট টাইম ভারত শাসন আইন আসতেছে। কি আসতেছে? ভারত শাসন আইন। অর্থাৎ এই ভারত শাসন আইনে কি হচ্ছে, সরাসরি ব্রিটিশ রাজের ক্ষমতা দখল কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কি হচ্ছে, ব্রিটিশ রাজ কিন্তু এবার কোম্পানির কাছ থেকে সরিয়ে নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছে। আর এই যে বলেছিলাম না যে ভারতের গভর্নর জেনারেল, এটা আমাদের 1833 খ্রিস্টাব্দের সনদ একটা বলা হয়েছিল, এই পদটাকে এবার চেঞ্জ করে দিয়ে কি করা হচ্ছে, ভাইসরয় পদের সৃষ্টি হচ্ছে। কি পদের সৃষ্টি হচ্ছে? ভাইসরয় পদের সৃষ্টি হচ্ছে। আর প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। তাহলে এখানটায় আমরা যে যে সালগুলোকে দেখলাম, এখানে 1602 থেকে 1858 অবধি, মানে 1602-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হলো, আর 1858-তে কিন্তু সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে ক্ষমতা চলে গেল। আর 1860 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হলো। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের কিন্তু পরপর দেখতে লাগবে এবং ভিডিওটা দুই একবার তোমরা পিছিয়ে পিছিয়ে দেখো, দুই একবার দেখলে তোমরা কিন্তু ঘটনাগুলো বুঝতে পারবে। এখানে ইম্পর্টেন্ট যে সালগুলো আছে, 1773-এ কি হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, এর মাধ্যমে কি করা হচ্ছে, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আস্তে আস্তে কিন্তু নিয়ন্ত্রণ করা শুরু হচ্ছে। 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা কিন্তু
ভাগাভাগি করা হচ্ছে, যে দৈত্য শাসনের কথা যে বলেছিলাম। 1833 কি হচ্ছে, কোম্পানি এখন আর বণিক নাই, কোম্পানি কিন্তু এখন বণিক থেকে পুরোপুরি শাসকে রূপান্তরিত হয়ে গেল। এরপরে 1853 সনদ আইন যেটা হলো, সনদ আইনে কি হচ্ছে, কর্মচারী নিয়োগের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার কথা বলা হচ্ছে। 1854 মেকলে কমিশন হচ্ছে, আর এই মেকলে কমিশনের ফলস্বরূপে কিন্তু 1860 ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি রচিত হচ্ছে। 1857 কি হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল। 1858 কি ব্রিটিশ রাজের শাসন পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত শাসন আইন কিন্তু শুরু হচ্ছে। এবার দেখে নাও কি হচ্ছিল, 1773 বাংলার গভর্নর যেটা ছিল রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, যে বাংলার গভর্নর, এই বাংলার গভর্নর পদটাকে সরিয়ে দিয়ে কি হচ্ছে, এই বাংলার গভর্নরটা গভর্নর জেনারেল। প্রথম কে হচ্ছে, ওয়ারেন হেস্টিংস। তারপরে কি হচ্ছে, 1833 খ্রিস্টাব্দে এই যে গভর্নর জেনারেল পদটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের গভর্নর, এটা কে হচ্ছেন, লর্ড উইলিয়াম বেন্টিং। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কি হচ্ছে, এই ভারতের যে গভর্নর জেনারেল পদটা আছে, এটা চেঞ্জ হয়ে ভাইসরয় পদ হচ্ছে। ভাইসরয় কে হচ্ছে, লর্ড ক্যানিং। আর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে, স্যার এলিজা ইম্পে। তো এই তো তোমাদের পড়া, এটা হচ্ছে ফার্স্ট ভাগের ভিডিও। এরপরে আমরা আস্তে আস্তে এর পরবর্তী যে পার্টগুলো রয়েছে এই অধ্যায়ে সেগুলো আলোচনা করব। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানিও যে স্যার বুঝতে পারিনি, আমিও রক্ত মাংসের মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে। তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি বা এই জায়গাটা একটু এরকম করে বললে ভালো হয়। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপরে মান্যতা দিয়ে কিন্তু ভিডিও সেভাবে আবার নিয়ে আসার চেষ্টা করব। আমি তোমাদের জন্য থাকবো, তোমরা একটু সহযোগিতার হাত শুধু বাড়িয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো বা পেজে দেখে থাকো অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে দিও। সকলে খুব ভালো থাকো। যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড নোট দিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে কিন্তু জয়েন করতে পারো। সকলে খুব ভালো থাকো আর ভালো করে ভিডিওগুলো দেখো। আর সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে আর 2-1 মাস বাদে, তাই এখন থেকে কিন্তু প্রস্তুতিটাকে একটু কড়া করো যাতে রেজাল্টটা খুব ভালো করতে পারো। তো সকলে খুব ভালো থাকো, টাটা, বাই বাই।